নমস্কার। আজকে আমি তোমাদের শোনাবো ঠাকুর দাদার থলে থেকে মায়াবী রাক্ষস। অনেকদিন আগের কথা। রূপসাগরের তীরে এক বিরাট রাজপুরী ছিল। সকালের আলোয় সেই রাজপুরী ঝলমল করে উঠত। চাঁদের আলোয় তো তার রূপই হতো আলাদা। রূপসাগরের তীরে অপরূপ এই রাজপুরী যারা দেখতো তারাই অবাক হয়ে যেত। এই রাজপুরীর যিনি রাজা, তিনি বড় দয়ালু। রাজ্যের কোনো প্রজা তার কাছে সাহায্য প্রার্থনা করলে তিনি চুপ করে বসে থাকতেন না। কিভাবে কার উপকার হবে, মন্ত্রী অমাত্যদের সঙ্গে বসে আলোচনা করে সে সব ঠিক করতেন। রাজার এক ছেলে, ছেলেটি বড় আদরের। রাজা রানী আদর করে তার নাম রেখেছিলেন সোনামানিক। সোনামানিকে রূপের সীমা ছিল না। সোনার মতন গায়ের রং, চোখ দুটো যেন ঝিকমিক দুটুকরো মানিক। বাবার মতো ছেলেরও মনটি বড় ভালো। সকলকে সে ভালোবাসে, সকলের সঙ্গে সে মেলামেশা করে। রাজার ছেলে বলে তার কোনো অহংকার নেই। একদিনের ঘটনা। রাজামশাই রাজকার্য সেরে রাজপুরীর দিকে চলেছেন। এমন সময় গায়ের এক গরিব ধীবর জোড়হাত করে রাজার সামনে এসে দাঁড়ালো। রাজামশাই বললেন, কি ব্যাপার, তুমি এমন করে পথের সামনে এসে দাঁড়ালে কেন? তোমার কি কিছু আবেদন আছে? ধীবর বললে, হুজুর, আমি বড় গরিব। সমুদ্রে মাছ ধরে যা উপায় করি তাতে আমার সংসার চলে না। আমার সংসারে অনেক লোক, একার উপায় আর কি করে চালাবো বলুন? দুবেলা দুমুঠো ভাত, তাও ছেলেরা খেতে পায় না। তাদের দেখে আমার চোখ ফেটে জল আসে। ধীবরের কথা শুনে রাজার মন ব্যথায় কাতর হলো। তিনি বললেন, আমি তোমার কি উপকার করতে পারি বলো? কি করলে তুমি খুশি হবে? ধীবর জোড়হাত করে বললে, আপনার যা দয়া হয় আপনি করুন হুজুর। রাজা বললেন, তোমার তো অনেকগুলি ছেলে মেয়ে। তুমি তোমার ছোট ছেলেটিকে আমার কাছে দাও, আমি তাকে নিজের ছেলের মতোই মানুষ করব। ধীবর এতটা আশা করতেই পারেনি। সে রাজার প্রস্তাব শুনে আনন্দে আটখানা হয়ে বললে, মহারাজ, এ তো আমার পরম সৌভাগ্য। আমি ছোট ছেলেকে কালকেই আপনার কাছে এনে দেব। আপনার দয়ায় সে মানুষ হলে আমারই উপকার। বাড়ি ফিরে ধীবর তার স্ত্রীকে সব কথা বুঝিয়ে বললে। কিন্তু মায়ের মন ছেলেকে রাজার কাছে হলেও দিতে কি আর মন চায়? অনেক বলে কয়ে তবেই ছেলেটাকে ধীবর রাজার কাছে নিয়ে এলো। রাজা ধীবরের ছেলেকে দেখে খুশি হলেন। ছেলেটির গায়ের রং কালো, কিন্তু চোখ দুটি বড় সুন্দর। অযত্নে শরীর দুর্বল। রাজা বললেন, ছেলের নাম থাক মুক্ত। এই বলে তিনি মুক্তকে বুকের কাছে টেনে নিলেন। সোনামানিক আর মুক্ত, একজন রাজার ছেলে আর একজন ধীবরের ছেলে। তফাৎ অনেক, কিন্তু রাজা সেই তফাৎ রাখলেন না। দুটি ছেলেকে একেবারে এক করে নিলেন। যারা দেখে তারাই বলে, এরা যেন ঠিক এক মায়ের পেটের ভাই। একসঙ্গে খেলা, একসঙ্গে বেড়ানো আর একসঙ্গে একই বিছানায় ঘুম। এমনটি কোথাও দেখা যায় না। রাজা দেখেন, দেখে তার বুক আনন্দে ভরে ওঠে। কিন্তু রাজার আনন্দ হলে কি হবে? রানীর মনে বড় হিংসা। পরের ছেলে নিয়ে রাজার এত বাড়াবাড়ি তার সহ্য হয় না। সোনামানিক কিন্তু তার মায়ের মনের সব কথা বুঝতে পারে। সে দুঃখও পায় খুব, কিন্তু কারোকে সে কথা বলতে পারে না। দেখতে দেখতে বড় হয়ে গেল সোনামানিক আর মুক্ত। মায়ের শাসনও বাড়ল। রাজার চোখের আড়াল হলেই রানী কারণে অকারণে মুক্তকে শাসন করেন, কটু কথা বলেন। মুক্ত খুব কষ্ট পায়। দিন দিন মা যে কেন এত বকাঝকা করেন সে বুঝতে পারে না। রাজাকে সেই নিয়ে কখনো নালিশ করে না। একদিন সামান্য কারণে মায়ের শাসন আর সহ্য হলো না মুক্তর। সে মনে মনে ভাবলো, রাজপুরীর মায়া কাটিয়ে সে কোথাও চলে যাবে। মা যদি তাকে ভালো না বাসেন তো কি হবে এখানে থেকে? রাজাকে কিছু না বলে, সোনামানিককে কিছু না জানিয়ে সে এক ভোরে রাজপুরী ত্যাগ করলো। চলতে চলতে একসময় শহর ও গ্রামের পথ শেষ হলো। সামনে এবার বন আর বন, গাছে গাছে জট পাকিয়ে আছে। মুক্ত একাকী সেই বনের মধ্যে প্রবেশ করলো।
সে ঠিক করেছে যেদিকে তার দু চোখ যাবে সেদিকেই সে যাবে। দেখা যাক কত দূরে সে পথের শেষ হয়। সূর্য ডুবে গেল। অমনি অন্ধকার হুমড়ি খেয়ে পড়ল বনের মধ্যে। কোন রকম ঝোপঝাড়ের পাশে কাটিয়ে চলল মুক্ত। কিন্তু চলতে চলতে তার খুবই কষ্ট। পা হাত সারা গা কাটা আর খোঁচা লেগে ক্ষত বিক্ষত। খিদের জ্বালায় নাড়িতে পাক দিচ্ছে, পা আর চলতে চাইছে না। এদিকে রাত বেড়ে চলল। অন্ধকার ঘন বন, আর বনের মধ্যে শো শো করে কেমন একটা শব্দ হতে লাগলো। ভীষণ ভয় পেয়ে মুক্ত দাঁড়িয়ে পড়ল সেই অন্ধকারের মধ্যে। এমন সময় এক পরী এসে তার সামনে দাঁড়িয়ে পড়ল। যেই সে দাঁড়ালো অমনি জায়গাটা আলোয় ঝলমল হয়ে উঠল। পরী বললে, কি গো ছেলে, কোথায় যাবে তুমি? এত অন্ধকারে পথ চলবে কেমন করে? মুক্তোর বুকে সাহস জমে উঠল। সে বললে, আপনি বলে দিন না আমি কোথায় যাব। পরী বললে, তুমি কেন এসেছো তা বুঝতে পারছি। তুমি এবার বাড়ি ফিরে যাও, সবাই তোমার জন্য খুব দুঃখ করছে। মুক্তো মাথা নাড়ল, বলল, আমি আর ফিরে যাব না। পরী বললে, যদি ফিরে না যাও তো আমি আর কি বলবো, তবে একটা কথাই বলি, তুমি এই বনে সাবধানে পথ হাঁটবে। এখানে এক শয়তান বাস করে। সে নানা রকম জাদু জানে। নিজে সে কখনো থাকে শিংওয়ালা হলদে সাপ হয়ে, কখনো দুই শিংওয়ালা রাক্ষস হয়ে। তোমাকে দেখলেই কিন্তু সে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে গুহার মধ্যে বন্দি করে ফেলবে। খুব সাবধান। এই বলে পরী আবার কোথায় যেন মিলিয়ে গেল। আবার চারদিক অন্ধকার। চোখে ধাঁধা লেগে গেল মুক্তোর। কোথাও পথ নেই, শুধু গাছের জটলা। তবু সেই বাধা ঠেলে মুক্তো এবার এগুতে লাগলো। কিন্তু খানিকটা এগিয়েই সে থমকে দাঁড়ালো। ফোঁস করে ঠিক সাপের আওয়াজ হচ্ছে সামনে। তবে কি এখনই এসে গেল সেই মায়াবী সাপ? কিন্তু হাতে কোনো অস্ত্র নেই যে সাপের সঙ্গে মোকাবিলা করবে। ভাবতে না ভাবতেই শিংওয়ালা সাপ মুক্তোর সামনে এসে ফনা দোলাতে লাগলো। বাপরে, কি তার ফনা! দেখলেই বুকের রক্ত হিম হয়ে আসে। মুক্ত কিন্তু সাপের দিকে চেয়ে বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারল না। তার মনে হতে লাগলো কে যেন তাকে সামনের দিকে টানছে। আসলে সাপ ততক্ষণে জাদু করে ফেলেছে মুক্তকে। সাপ ফনা তুলে যেদিকে যাচ্ছে, মুক্ত এক পা করে সেই দিকে এগিয়ে যাচ্ছে। খানিকটা এগিয়ে যাবার পর পড়ল এক পাহাড়। পাহাড়ের গায়ে এক গুহা। সেই গুহার মধ্যে মুক্ত যেই ঢুকলো অমনি বেরুবোর পথ বন্ধ হয়ে গেল। আর তক্ষুনি মুক্তকে বন্দি করে একটা সুড়ঙ্গ পথ দিয়ে মায়াবী সাপ বেরিয়ে গেল বাইরে। পরীর কথায় সাবধান না হয়ে কি ভুলই না করেছে মুক্ত। সে গুহার মধ্যে ঘোরে ফিরে আর কাঁদে। সাপ যখন আসে তখন তার কাছে সে অনেক কাকুতি মিনতি করে, কিন্তু মায়াবী সাপ শিং নাড়ে আর ফনা দুলিয়ে শীষ দেয়। মায়া তার হয় না। তবে সাপ একটু দয়া করে। সে বন থেকে ফলমূল মাথায় করে এনে দেয় মুক্তকে। মুক্ত তাই খায়। আর গুহার পাশ দিয়ে ঝির শব্দে যে ঝর্ণাটা বয়ে যাচ্ছে তার জল পান করে তেষ্টার সময়। ওদিকে রাজপুরীতে সোনামানিকের চোখে ঘুম নেই। মুক্ত তার ভাই। সে তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। সেই ভাই তার চলে গেছে কতদিন হলো। সোনামানিক কারুকে কিছু বলে না, লুকিয়ে লুকিয়ে কাঁদে। একদিন কারুকে কিছু না বলেই কাঁদতে কাঁদতে সে বেরিয়ে পড়ল পথে। মনে মনে সে প্রতিজ্ঞা করলো, যেমন করেই হোক সে তার ভাইকে ফিরিয়ে নিয়ে আসবেই। একসঙ্গে মিলেমিশে বাস করবে তার রাজপুরীতে। রাজপুরী ছেড়ে একসময় রাজপুত্র এসে পড়ল সেই বনের মধ্যে। যেই না সে ঢুকলো বনপথে অমনি সূর্য গেল ডুবে। আর যেই না সূর্যে ডুবে যাওয়া অমনি ঘোর অন্ধকার নেমে এলো বনের মধ্যে। রাজপুত্রের দুটো চোখ যেন অন্ধ হয়ে গেল। সব ঝাপসা, সব কুয়াশার মতো। দুটো হাতে হাতড়ে হাতড়ে সে পথ খুঁজতে লাগলো। আর ঠিক সেই সময় সেই পরী এসে রাজপুত্র সোনামানিকের সামনে হাজির হলো। সোনামানিককে বললে, ছেলে, কোথায় যাবে? সোনামানিক নির্ভয় বলল, আমার ভাইকে আমি খুঁজতে যাচ্ছি। পরী বললে, যাও, কিন্তু এই অন্ধকারে খুব সাবধানে পথ চলো। এক মায়াবী শয়তান এখানে থাকে শিংওয়ালা সাপ হয়ে। তার খপ্পরে পড়েছে কি রক্ষে নেই।
সোনামানিক বললে, আপনি তো পড়ি, আপনি তো সব জানতে পারেন, বলুন তো আমার ভাই কোথা আছে? পরী বললে, সে আছে সাপের গুহায় বন্দী, তাকে উদ্ধার করা খুব শক্ত, অনেক সাহসের দরকার, দেখো চেষ্টা করে। সোনামানিক বললে, যেমন করে হোক আমি তাকে উদ্ধার করবই, নিজের জীবন দিয়েও। এই কথা বলে সোনামানিক সামনের দিকে এগিয়ে চলল। রাজপুত্রের সাহস দেখে পরী খুশি হলো। তার ঝলমলে ডানার ভেতর থেকে ছোট্ট একটা তীর আর একটি ধনুক বার করে সোনামণিকের হাতে দিয়ে বললে, একা একা বনের মধ্যে আছো, এটা যদি কাজে লাগে তো রেখে দাও। এই বলে পরী সামনের থেকে কোথায় চলে গেল। রাজপুত্র সোনামানিক খানিকক্ষণ অন্ধকারের মধ্যে চুপ করে দাঁড়িয়ে থেকে ভাবল, এবারে সে কি করবে, কোথায় যাওয়া উচিত? মায়াবী সাপের গুহাটাই বা কোথায়? সেখানে পৌঁছে গেলে সে একবার মোকাবিলা করে দেখত। কথাটা ভাবতে ভাবতে এগিয়ে চলল সোনামানিক। খানিকটা এগিয়ে যেতে না যেতেই বিদ্যুতের চমকের মতো আলো চমকে উঠল অদূরের এক পাহাড়ে। আর সেই আলোতে স্পষ্ট দেখতে পেল সোনামানিক শিংওয়ালা সাপ ফোনা কাঁপিয়ে এগিয়ে আসছে তার দিকে। হিস হিস করে শব্দ উঠছে, চমকে উঠছে বনের অন্ধকার। সোনামানিকের চোখে কেমন যেন ধাঁধা লাগার অবস্থা, শরীরটাও যেন তার অবশ হয়ে আসছে। সোনামানিকের হঠাৎ খেয়াল হলো, সাপটা বুঝি এবার তাকে বশ করে গুহায় পুরে ফেলবে। তাহলে উপায় কি করবে তাহলে সে এখন? কথাটা যেই না ভাবা অমনি কে যেন তার কানের কাছে ফিসফিস করে বলল, তোমার হাতের অস্ত্র তুমি ব্যবহার করতে ভুলে যাচ্ছ। তাই তো। রাজপুত্র সঙ্গে সঙ্গে সাপকে লক্ষ্য করে তীর ছুড়ল, আর সেই তীর গিয়ে বিঁধল সাপের দেহে। ব্যাস, সঙ্গে সঙ্গে ঘটে গেল আর এক কাণ্ড। শয়তান সাপ একটা রাক্ষসের মূর্তি ধরে আছাড় খেয়ে পড়ল মাটিতে। ছটপট করতে করতে রাক্ষসটা ক্রমেই ঝিমিয়ে পড়ল। রাজপুত্র এগিয়ে এলো রাক্ষসের সামনে। রাক্ষস যেন কি বলছে। রাজপুত্র কান পাতল। সে শুনতে পেল রাক্ষস ফিসফিস করে বলছে, সাহসের জোরে তুই রক্ষা পেলি, আজ থেকে মায়ার রাজ্য তোরই হলো। এই বলতে বলতে রাক্ষস মরে গেল। আর যেই না রাক্ষস মরল, অমনি বনের মধ্যে আনন্দের সাড়া পড়ে গেল। অন্ধকার মিলিয়ে গেল, গাছে গাছে ফুল ফুটলো, মরা নদীতে জল বয়ে চললো ঝিরঝির ঝিরঝির করে। পাখিরা গাছের শাখায় আনন্দে গান গাইতে লাগলো। আর মায়াবী সাপের জাদুতে যারা বন্দী হয়েছিল তারা মুক্তি পেয়ে একসঙ্গে বেরিয়ে এলো গুহার ভিতর থেকে। মুক্ত এলো তাদের সঙ্গে। এসে তার ভাইকে দেখে আনন্দ আর ধরে না। সোনামানিক ছুটে গিয়ে মুক্তকে জড়িয়ে ধরলো, বলল, কেমন আছো ভাই? আনন্দে মুক্তের চোখে জল। চোখের জল মুছিয়ে দিয়ে সোনামানিক বললে, আমি তোমাকে যখন ফিরে পেয়েছি তখন আমার আর কোনো দুঃখ নেই। এবার রাজপুরীতে ফিরে যেতে হবে। এবার যা ঘটলো, দুই ভাইয়ের সামনে এসে দাঁড়ালো সেই পরী। তার মুখে আনন্দের হাসি। দুজনের হাত ধরে বলল, এবার এসো আমার সঙ্গে। পাহাড়ের আড়ালে ছিল একটি দুর্গ। সেই দুর্গের মধ্যে দুই ভাইকে নিয়ে এলো পরী। দুই ভাই দুর্গের মধ্যে এসে দেখলো অতি সুন্দরী দুটি মেয়ে সেখানে নাচছে আর গান করছে। পরীর চেষ্টায় দুই ভাইয়ের সঙ্গে সেই দুই সুন্দরী মেয়ের বিয়ে হয়ে গেল। পরী এবার সোনামানিককে বললে, তুমি এবার বউ নিয়ে রাজপুরীতে ফিরে যাও। সোনামানিক বলল, আর আমার ভাই? ও ও তো যাবে। পরী বললে, এ রাজ্য দেখবে কে, এখানে ওকেই থাকতে হবে। তাই হলো। সোনামানিক বউ নিয়ে চলে গেল রাজপুরীতে, আর মুক্ত বউকে নিয়ে নতুন রাজ্যের রাজা হয়ে রইল। সকলের দুঃখ ঘুচলো, ধীবরের দুঃখ ঘুচলো।